এবার এখানে একটা জিনিস বলি, আমরা এখানে যা কিছু পড়বো সবটাই কিন্তু 3 ডাইমেনশনালি, মানে সবটাই ত্রিমাত্রিক। কারণ আমাদের বাস্তবে তো দ্বিমাত্রিক বলে কিছু হয় না, তাই জন্য ত্রিমাত্রিককে আমরা খাতা কলমে খুব একটা ভালো করে বুঝতে পারবো না। এটাকে খানিকটা আমাদেরকে ইমাজিন করতে হবে, এবং কিভাবে ইমাজিন করবো সেটা আমি তোমাদেরকে একটুখানি মানে বলে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এটা এমন একটা কিউব, বা এটা অনেকটা দেখতে একটা লুডোর ছক্কার মতো। তার মানে আমি ধরছি এইটা একটা কেলাস, মানে কি হচ্ছে না এইরকম অসংখ্য কেলাস একসঙ্গে সুসজ্জিত হয়ে কি করে না আমার একটা কঠিন পদার্থ তৈরি করে। ঠিক আছে, তাহলে একে বলছি আমরা একটা কেলাস। এবার আমি যদি ধরি যে এটা আমার একটা বরফের গ্রাম, আমি যদি একটা আইস ধরি, তাহলে এখানে কি দিয়ে তৈরি হয়েছে এগুলো? এইখানে আছে একটা আমার জলের মলিকুল, এইরকম H2। বুঝতে পারলে? তার মানে দেখো এরকম আমার অসংখ্য জলের অণু একসঙ্গে একটা নির্দিষ্ট শৃঙ্খলে যুক্ত, একটা আমার নির্দিষ্ট শৃঙ্খলে সজ্জিত হয়ে আমার একটা কেলাস তৈরি করছে। কি বললাম, বোঝা গেল? তাহলে এইটা গেল আমার কেলাস। আর একটা হচ্ছে টার্ম যেটাকে বলা হয় কেলাস জালক, বা বলা হয় ক্রিস্টাল ল্যাটিস। এটা কি জিনিস? একই রকম জিনিস, শুধু পার্থক্যটা কি রকম না, আমি যে এখানে এটাকে জলটাকে লিখেছি কিভাবে, ও এবং তার সঙ্গে দুটো আছে আমার এইচ। আমি যদি এটাকে এভাবে না লিখে, আমি যদি এটাকে একটা এভাবে লিখতাম, যে ধরো এখানে আমি একটা বিন্দু দিলাম, মানে আমি জলের মলিকুলকে ধরছি একটা পয়েন্ট মাস বা একটা বিন্দু ভর। মানে আমি যদি এই জলের মলিকুলগুলোকে যদি আমি একটা বিন্দু ভাবি, তাহলে যেটা তৈরি হয় সেটা তাহলে আমার কেমন দেখতে হবে? একটু অন্য কালারে হাইলাইট করছি। এই দেখো, এগুলো কিন্তু সবই আমার জল, H2। তার মানে দেখো এইখানে আমি লিখেছিলাম এইগুলোকে কি না, এগুলোকে আমি লিখেছিলাম জলের মলিকুল হিসাবে, কিন্তু এগুলোকে লিখছি আমরা অ্যাজ এ পয়েন্ট মাস বা অ্যাজ এ পয়েন্ট। ঠিক আছে, তার মানে যদি আমরা কোনো একটা মলিকুলকে যদি আমরা একটা পয়েন্ট হিসাবে ভাবি, তাহলে সেই পয়েন্টগুলো একটা নির্দিষ্ট শৃঙ্খলে সজ্জিত হয়ে আমার কি তৈরি করে না, একটা তৈরি করে কেলাস জালক। তার মানে এইটা হচ্ছে কেলাস, আর এইটা হচ্ছে কেলাস জালক। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে? দুটো খুবই মানে এই দুটো জিনিস খুবই ক্লোজ, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য শুধু কি না, কেলাসের ক্ষেত্রে আমরা কি লিখেছি এখানে এক একটা মলিকুলকে লিখেছি, কিন্তু যখন আমরা কেলাস জালক বলবো তখন সেটা আমরা এখানে কোনো মলিকুল ধরছি না, আমরা কি করছি না, আমরা এখানে মলিকুলকে ধরছি একটা পয়েন্ট হিসাবে বা একটা বিন্দু হিসাবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার কেলাস, এটা হলো আমার কেলাস জালক। বোঝা গেল? এবার এই কেলাস সম্বন্ধে আমাদের কয়েকটা টার্ম জানতে হবে। কিরকম? তোমরা এগুলো কিভাবে আঁকবে, আমি যেভাবে আঁকছি তোমরা এভাবেই আঁকবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে আঁকলাম? এবার এখান থেকে কয়েকটা আমাদেরকে একটুখানি টার্ম জানতে হবে। যেমন একটা হচ্ছে ফেস, ফেসের বাংলা হচ্ছে
পৃষ্ঠ। ফেস কোনটা না, আমি যদি বলি, আমি যদি একটা ইট ভাবি, ঠিক আছে, তোমরা একটা ইটকে তোমরা একটা কল্পনা করো, এটাকে ধরো একটা ইট, তাহলে একটা ইটের কতগুলো ফেস বা কতগুলো তল আছে বা কতগুলো তার পৃষ্ঠ আছে, ওপর নিচেও দু সাইড মানে 1 2, মানে আমি বলতে যাচ্ছি 1 2 3 4 5 6, তার মানে একটা ইটের তাহলে আমার কতগুলো পৃষ্ঠ আছে, 6খানা। তাহলে এগুলোকে বলা হয় এক একটা পৃষ্ঠ বা ইংলিশে বলা হয় এক একটা ফেস। তাহলে এইটা একটা টার্ম বললাম, বোঝা গেল। ফেস কোনগুলো বুঝতে পারলে, এই একটা ফেস, এই একটা, মানে ওপরে একটা, নিচে একটা, এইদিকে একটা, বাম দিকে একটা, ডান দিকে একটা, সামনে একটা, পিছনে একটা, টোটাল 6খানা ফেস আছে, বোঝা গেল। আর একটা টার্ম হচ্ছে এজ বা বলা হয় বাহু, এজ। এটা কি জিনিস, তোমরা আবার ভাবো, তোমরা আবার একটা ইট ভাবো, সেই ইটের কতগুলো আছে বলতো বাহু, দেখো আমি এখানে করছি, দেখাচ্ছি, 1টা 2টো 3টে 4টে, পিছনেও সিমিলারলি 4টে আছে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। অর্থাৎ তোমরা যদি বাড়িতে একটা ইট বা সব থেকে ভালো কোনো একটা দেশলাইয়ের বাক্স নিয়ে তোমরা দেখতে পারো, দেখবে তার কি ক্ষেত্রে না, দেখবে তার ক্ষেত্রে ফেস আছে কটা, 6টা, বাহু আছে কটা, আমার 12খানা, বোঝা গেল। এরপর হচ্ছে আর একটা হলো ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এর হচ্ছে বাংলা হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। আন্তঃপৃষ্ঠীয় কোণ এইটা কিরকম, আন্তঃপৃষ্ঠীয় কোণটা হচ্ছে, আমি ছবিটাকে আরেকবার আঁকছি ফ্রেশ করে। তাহলে তোমরা ভাবো, তোমরা একটা বাড়ি ভাবো, তার মানে কোনো একটা বাড়ির কোনো একটা তোমরা রুমের কথা ভাবো, অর্থাৎ ঠিক এক একটা রুম কিন্তু আমার এইরকমই দেখতে হয়। এবং যদি এটাকে আমরা 3 ডাইমেনশনাল, যে অবশ্যই, তার মানে কি হবে, তাহলে এর ক্ষেত্রে আমার 3টে অ্যাক্সিস থাকবে। কিরকম, এই একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস, আর এই একটা অ্যাক্সিস। এটাকে আমি যদি এক্স অ্যাক্সিস বলি, এটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস বলি, এটাকে আমি যদি জেড অ্যাক্সিস বলি, কি হলো, এই 3টে অ্যাক্সিস রয়েছে। তাহলে এই ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো ফেসের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বা দুটো ফেসের মধ্যবর্তী কোণ। মানে আমি যদি বলি এই একটা ফেস আর এই একটা ফেস, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা, এইটা। বা ধরো এই একটা ফেস, মানে আমি বলছি এই মানে তোলার ফেসটা আর এদিকের ফেসটা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা, এইটা। অর্থাৎ এই যে দুটো ফেসের মধ্যবর্তী যে কোণ, তাকে বলা হয় আন্তঃপৃষ্ঠীয় কোণ। আমি যদি এটাকে একবারে সিম্পলি ভাবি, আমি এত ছবি টবি এখানে আঁকছি না, আমি এটাকে একবারে সিম্পলি আঁকছি, অর্থাৎ এরকম আমার 3টে 3 ডাইমেনশনাল অ্যাক্সিস আছে, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা ধরো জেড অ্যাক্সিস। তাহলে এই যে এক্স আর ওয়াই এদের যে মধ্যবর্তী কোণ, অথবা ওয়াই এবং জেড এর মধ্যবর্তী যে কোণ, অথবা জেড এবং এক্স এর মধ্যবর্তী যে কোণ, তাদেরকে বলছি আমরা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। অর্থাৎ এই এক্স আর ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা ডিনোট করি বাই আলফা, ওয়াই আর জেড এর মধ্যবর্তী কোণকে আমরা ডিনোট করি বাই বিটা, আর জেড আর এক্স এর মধ্যবর্তী কোণকে আমরা ডিনোট করি বাই গামা। তাহলে কি হয়, মানে আমার 3টে আন্তঃপৃষ্ঠীয় কোণ হয়। কি কি, একটা হচ্ছে আলফা, বিটা, আর একটা হবে গামা। বোঝা গেল কি জিনিস? তাহলে আমরা 3টে জিনিস পড়লাম, একটা হচ্ছে ফেস বা পৃষ্ঠ, এজ বা বাহু,
আর একটা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বা আন্তঃপৃষ্ঠীয় কোণ। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে যে ইন্টারসেপ্ট বা বলা হয়, বাংলাটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, ইন্টারসেপ্ট সেটা কিরকম, আমি এখানে মুছে দিচ্ছি। চার, ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্টটা কিরকম, ধরো আমি এখানে একটা প্লেন কল্পনা করলাম, আমি এখানে একটা তল কল্পনা করলাম, কিরকম তলটা আছে, ধরো এরকম একটা এখানে তল আছে, আমি কি বলছি বুঝতে পারছো, এখানে আমি এরকম একটা তল কল্পনা করছি। তাহলে কি হচ্ছে দেখো, সেই তলটা দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস কে একটা পয়েন্টে যেয়ে কিন্তু মিট করছে। তার মানে এই তলটা এক্স অ্যাক্সিস বরাবর যেখানে মিট করছে, মানে আমার এই ডিস্টেন্সটা, এটাকে বলছি আমরা এর এক্স অ্যাক্সিস বরাবর ইন্টারসেপ্ট। একে আমরা প্রকাশ করি বাই ছোট হাতের এ দ্বারা। সেই রকম এই তলটা ওয়াই অ্যাক্সিস কে যেখানে মিট করছে, মানে আমার এইটা, একে আমরা ডিনোট করি বাই বি। আর এটা জেড অ্যাক্সিস কে ডিনোট করছে, এটাকে বলছি আমরা সি। তাহলে ইন্টারসেপ্ট তাহলে কটা হলো, তিনটে হলো, কি কি, এ, বি এবং সি। তাহলে আমরা পড়লাম আন্তঃপৃষ্ঠীয় কোণ তিনটে, আলফা, বিটা এবং গামা, এবং ইন্টারসেপ্ট তিনটে, এ, বি এবং সি। বোঝা গেল কি বললাম? এরপর আছে আর একটা জিনিস হচ্ছে একক কোষ। বলা হয় ইউনিট সেল। এইটা কি জিনিস, ইউনিট সেলটা হচ্ছে এইরকম, ধরো কোনো একটা জীবদেহ তৈরি হয় কি দিয়ে, অর্থাৎ কোনো একটা জীবদেহের সব থেকে ছোট বিল্ডিং ইউনিট কি, তার কোষ। তার মানে এইরকম অসংখ্য কোষ একসঙ্গে যুক্ত হয়ে একটা জীবদেহ তৈরি করে, তাই তো? সেই রকম একটা কেলাসাকার কঠিন পদার্থ এইরকম কোষের মতো অসংখ্য ছোট 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 পার্ট দ্বারা তৈরি, তাকে বলছি আমরা একটা একক কোষ বা বলা হয় ইউনিট সেল। এর যদি আমরা ডেফিনেশন বললে কি হবে না, ডেফিনেশন এরকম, ইট ইজ defined as the smallest geometrical portion of a crystal lattice which when repeated regularly in a three-dimensional space forms the entire lattice। মানে একটা ল্যাটিস যে বললাম একটু আগে, সেই ল্যাটিসটা যে ছোট ছোট পার্ট দ্বারা তৈরি, সেই ছোট ছোট পোরশন গুলোর এক একটা পোরশনকে আমরা বলবো এক একটা একক কোষ বা ইউনিট সেল। কি বললাম বুঝতে পারলো? এবারে এই ইউনিট সেলকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একমাত্রিক একক কোষ বা বলা হয় ওয়ান ডাইমেনশনাল ইউনিট সেল। এটা কিরকম, যখন আমরা একমাত্রিক ভাববো তার মানে তখন আমার সেখানে কি আছে, যে কোনো একটা অ্যাক্সিস আছে, হতে পারে সেটা এক্স, হতে পারে ওয়াই, হতে পারে জেড। তার মানে ধরো এগুলো এক একটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, এগুলো কণা। তাহলে যখন এগুলো একমাত্রিক হবে, তার মানে একমাত্রিক মানে কি, হতে পারে এটা কোনো একটা লাইন হতে পারে,
ঠিক আছে, অর্থাৎ এরকম এক একটা লাইন, ধরো আমি ধরলাম এই একটা লাইন, তার মানে দেখো এই এইরকম অসংখ্য লাইন যদি আমরা একসঙ্গে যুক্ত করি এইভাবে, দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু আমার একটা টোটাল একটা আমার কেলাস তৈরি হচ্ছে, বা টোটাল আমার একটা ল্যাটিস তৈরি হচ্ছে, তাই তো। তার মানে এই যে একটা ছোট্ট যে একটা পার্ট, মানে যেটাকে আমরা বলছি যে ধরো এই একটা আমার লাইন, মানে এইটাকে বলছি আমরা একটা ইউনিট সেল, বা এইটাকে বলছি আমরা একটা ইউনিট সেল, অর্থাৎ এইরকম অনেকগুলো একক কোষ একসঙ্গে যুক্ত হয়ে একটা তৈরি করছে কেলাস বা কেলাস জালক। তাহলে এইরকম এক একটা পার্টকে বলছি আমরা একক কোষ, এবং এগুলোকে অবশ্যই বলছি আমরা একমাত্রিক একক কোষ। কেন? যেহেতু এখানে আমার কেবলমাত্র, অর্থাৎ একটা আমরা লাইনকে কি করতে পারি, শুধুমাত্র যে কোনো একটা অ্যাক্সিস ডিনোট করতে পারি, এক্স অথবা ওয়াই অথবা জেড, তাহলে একে বলছি আমরা একমাত্রিক একক কোষ। সেরকম কি হতে পারে আর একটা, সেরকম হতে পারে আমার দ্বিমাত্রিক হতে পারে, মানে 2 ডাইমেনশনাল দ্বিমাত্রিক একক কোষ। সেটা কি রকম? এটা একটা ধরো আমার দ্বিমাত্রিক একক কোষ, সরি, ধরো এগুলো আমার একটা, এগুলো আমার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো আছে। এবার দ্বিমাত্রিক মানে এখানে আমার কটা অ্যাক্সিস থাকবে? দুটো, এক্স অথবা ওয়াই, ওয়াই অথবা জে, বা জেড অথবা এক্স। তাহলে ধরো আমি ধরলাম যে এই একটা ধরো আমার স্কোয়ার, মানে আমি এই চারটে পার্টিকেলকে এইভাবে আমি যোগ করছি, তাহলে দেখো এটা কি হলো, এটা আমার একটা স্কোয়ার হলো। তাহলে এক্ষেত্রে আমার কটা অ্যাক্সিস আছে দেখো, এটাকে আমি রিলেট করতে পারবো কটা অ্যাক্সিস দ্বারা? দুটো অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস। তাহলে দেখো এইরকম যদি আমরা এগুলোকে যদি পরপর ভাবে করি, যোগ করি, ধরো এইভাবেই করলাম, যোগ করলাম, এভাবে যোগ করলাম, মানে কি হচ্ছে দেখো, এরকম এক একটা স্কোয়ার, তার মানে কি হচ্ছে, এরকম এরকম অনেকগুলো স্কোয়ার একসঙ্গে যুক্ত করলে কি হবে বলতো, সমস্ত পার্টিকেল গুলো দিয়ে একটা কেলাস জালক তৈরি হবে। তার মানে এই এক একটা স্কোয়ারকে বলছি আমরা এক একটা একক কোষ। অথবা কি হতে পারে, এইটা আর এরকম হতে পারে, কেউ বললো স্যার আমি এটাকে এভাবে করব, এটা আমার হতে পারে। তার মানে সেটা কিরকম হবে, পরেরটা কিরকম হবে, পরেরটা আমার এইরকম হবে, তারপরটা কিরকম হবে, এইদিকে এখন যেগুলো আছে তার সঙ্গে হবে, অর্থাৎ এইরকম, বুঝা গেল। তার মানে এইটাও যেমন একটা একক কোষ, এইটাও সেরকম একটা একক কোষ। অর্থাৎ একক কোষ মানে কি বললাম, যে 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 সব থেকে ছোট পার্ট, যেটা দিয়ে আমার একটা বড় কেলাস বা কেলাস জালক গঠিত হচ্ছে, তাকেই বলছি আমরা আমার ইউনিট সেল বা একক কোষ। আর একটা যেটা আমাদের মেন, এবার যেটা আমাদের সিলেবাস, সেটা হচ্ছে ত্রিমাত্রিক একক কোষ বা 3 ডাইমেনশনাল। ত্রিমাত্রিক একক কোষ, এটা তাহলে কিরকম হবে, তোমরা বইতে খুব ভালো একটা ছবি আঁকা আছে, ওটা তোমরা দেখবে। মানে তোমরা অনেক সময় দেখেছো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেনলি ওই সমস্ত মানে ব্রিজ ফ্রিজ গুলো তৈরি করার সময় যে সমস্ত থাম গুলো করা দাঁড় করানো হয়, তার জন্য প্রথমে একটা লোহার একটা খাঁচা তৈরি করা হয়, ঠিক আছে। সেই সমস্ত খাঁচাগুলো দেখবে ঠিক ঠিক এইরকম এক একটা কিউব, অসংখ্য কিউব একসঙ্গে যুক্ত হয়ে কিন্তু এরকম একটা বড় একটা খাঁচা তৈরি করে। তার মানে ওই যে একটা টোটাল যে বড় একটা মানে কোনো একটা মানে সেতুর যে বড় একটা মানে থাম, সেই থামটাকে যদি আমরা একটা কেলাস ধরি বড় একটা, তাহলে কি হবে, সেই পার্টিকুলার থামটা যে ছোট ছোট কিউব দ্বারা তৈরি হয়ে আছে, তাকে বলছি আমরা তার এক একটা ইউনিট সেল বা এক একটা একক কোষ। এবং তোমরা বইতে দেখবে খুব সুন্দর করে একটা ছবি এঁকে দেওয়া আছে, যার দেখো এক একটা ছোট ছোট পার্টকে বলছি আমরা ইউনিট সেল, অর্থাৎ অসংখ্য ইউনিট সেল একটা নির্দিষ্ট সুশৃঙ্খলে সজ্জিত হয়ে একটা
বড় কেলাস বা কেলাস জালক তৈরি করছে। কি বললাম, বোঝা গেল? এবার আসি যে একক কোষ কয় প্রকার ও কি কি টাইপ। একটা হচ্ছে সরল একক কোষ, বা ইংলিশে বলা হয় সিম্পল অর প্রিমিটিভ ইউনিট সেল। কেমন ধরনের এটা দেখতে হয় সরল একক কোষটা? সরল এই জন্য কারণ এটা সব থেকে সিম্পল, সব থেকে সহজ। যেটা ধরো আমি যদি একটা কিউব আঁকি, এটা হলো, তার মানে সরল একক কোষ মানে সেই সমস্ত একক কোষ যেখানে কোষ মানে সেই পার্টিকুলার ইউনিট সেল গঠনকারী কণাগুলো কি আছে, এরকম এক একটা কিউবের এক একটা কর্নারে আছে। আচ্ছা কটা কর্নার আছে বলো তো এক একটা কিউবে? দেখো 1 2 3 4 5 6 7 8। এটা বললাম তোমরা একটা ইট অথবা তোমরা একটা দেশলাই বাক্স নিয়ে জিনিসগুলো একটুখানি কল্পনা করো। তাহলে দেখো এখানে আমার তাহলে দেখো আমার এখানে কতগুলো হলো 1 2 3 4, অর্থাৎ টোটাল 8খানা কর্নারে যদি 8খানা পার্টিকেল থাকে দিয়ে যদি এই ধরনের একটা আমার ইউনিট সেল তৈরি হয়, তাকে বলবো আমরা সরল একক কোষ বা সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেল। কি বললাম, বোঝা গেল? তাহলে কোনো একটা সরল একক কোষের ক্ষেত্রে কি আছে, তার প্রত্যেকটা কর্নার মানে বা বলতে পারে প্রত্যেকটা মানে কৌণিক বিন্দুগুলোতে কি আছে, একটা করে গঠনকারী কণা বা এক একটা গঠনকারী তার অণু বা পরমাণু আছে। তাহলে এটাকে বলছি আমরা একটা সরল বা প্রিমিটিভ ইউনিট সেল। দু নাম্বার হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ।